বিয়ের পরে এটা আমার প্রথম ঘুরতে যাওয়া। আমার যে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি খুব এক্সাইটেড। চারিদিকে এত জঙ্গল আর ঠান্ডাটাও তো বেশ পড়েছে। যাই হোক, এই জায়গাটা তোমার পছন্দ হয়েছে, আমি তাতেই খুশি। সত্যি করে বলো তো, এই জায়গাটা তুমি পছন্দ করেছো? আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। এরপরে তো আরো চমক আছে। তুমি যেমন বাংলো পছন্দ করেছিলে, আমি ঠিক তেমনই বাংলো বুকিং করেছি। আশা করি তোমার খুব পছন্দ হবে। ঘন্টা দুয়েকের মধ্যে গাড়িটা বাংলোর সামনে এসে গাড়ি থেকে নেমে আমার স্ত্রী রত্না খুবই খুশি হয় এবং আনন্দে বলে, কি সুন্দর বাংলো, আমার খুব পছন্দ হয়েছে। দারুণ দারুণ, সত্যি তোমার পছন্দ বলিহারি। চৌকিদার চৌকিদার, আমাদের বুকিং আছে। দু একবার আমার আওয়াজ শুনে একজন বয়স্ক অদ্ভুত ধরনের দেখতে এক বৃদ্ধ বাংলো থেকে বেরিয়ে এলো। আমি সঙ্গে সঙ্গে বুকিংয়ের কাগজটা বের করে ওনাকে বললাম, আমাদের কিন্তু দোতলায় বুকিং আছে। লোকটি আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার হাতে থাকা লাগেজের ব্যাগটা নিয়ে হনহন করে বাংলোর ভিতরে এগিয়ে যেতে লাগলো। কি আশ্চর্য লোক, তোমার কথার কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে গেল। আর লোকটিকে কেমন অদ্ভুত রকম দেখতে, কেমন যেন ভুতুড়ে। ভেতরে ঢুকে দেখলাম লোকটি ওপরে না গিয়ে নিচের একটি ঘরের তালা খুলতে যাচ্ছে। এটা দেখে আমি বললাম, কি ব্যাপার? আমরা তো ওপরের ঘর বুকিং করেছিলাম, নিচের ঘর তো নয়। ওই ঘর তো পাওয়া যাবে না, অফিস থেকে ওই ঘর খুলতে বারণ করেছে। ইয়ার কি নাকি? ওই ঘরের জন্য আমরা বেশি চার্জ দিয়েছি, এখন খুলবে না বললেই হবে? ওই ঘরে লাইট, টয়লেট খারাপ আছে, আর এই ঘরটা ওটার থেকে অনেক ভালো। তার উপর এখন অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, সে নয় কালকে দেখা যাবে। তুমি এক কাজ করো, সব মালপত্রগুলো ঘরে ঢুকিয়ে দাও। আর হ্যাঁ, এখানে খাবার ব্যবস্থা কি আছে? আর এখানে তো আলো কম কেন? ঘরের ভিতরে মোমবাতি রাখা আছে, ওটা জ্বালিয়ে নেবেন। এই বলে ওই বয়স্ক লোকটি ব্যাগগুলো ঘরে ঢুকিয়ে দিয়ে তারপর ওখান থেকে চলে যায়। লোকটার ব্যবহার কেমন অদ্ভুত ধরনের। আমার মনে হচ্ছে এই বাংলোটা নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, নইলে ওপরের ঘরটা কেন দেবে না? আচ্ছা, এক কাজ করলে হয় না? লোকটি চলে গেলে রাতে ওই ঘরে ঢুকলে কেমন হয়? তাহলে একটু রাতের অ্যাডভেঞ্চার হয়ে যাবে, কি বলো? ঠিক তখনই দরজায় কে যেন নক করছে। আমি এগিয়ে গিয়ে দরজা খুলতে দেখলাম ওই বয়স্ক বৃদ্ধা আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। খাবারটা নেয়ার পর ওই বয়স্ক বৃদ্ধা আমার বউ রত্নাকে বলল, ম্যাডাম, রাত্রে ওই ঘরে যাবেন না, ওই ঘরে বিপদ আছে। অ্যাডভেঞ্চারের চক্করে নিজের জীবন খোয়াবেন না। আসছি। আশ্চর্য লোকটি, তার মানে আমাদের কথা কান পেতে শুনছিল। আমার নাম রত্না, আমি যে কাজ বলি তো সে কাজ করেই ছাড়ি। আমি তো রাত্রে ওই ঘরে যাবই। আরে আস্তে কথা বলো, লোকটি তো শুনতে পাবে। আর ওই খাবারটা তো দিয়ে গেছে, ওগুলো তো খেতে হবে। চলো চলো, খাবারটা খেয়ে নি, রাতও অনেক হয়েছে। এ কি, ঘরের ভেতরে এত কাঠ কেন? আর কেমন যেন পোড়া পচা গন্ধ পাচ্ছি। তুমিও পাচ্ছ? আচ্ছা, তোমার হাতে যে মোমবাতিটা আছে ওটা দিয়ে এই শুকনো কাঠটা ধরাও দেখি। এরপর মোমবাতি দিয়ে ওই কাঠটায় আগুন ধরাতেই আমরা দেখতে পেলাম ওই আগুনের ফুলকি থেকে কি করছেন
ওই কাঠগুলোতে আপনারা আগুন ধরালেন কেন? এই ঘর থেকে আমি বেরোতে পারছিলাম না বলে ভেবেছিলিস বেঁচে যাবে? আমি না ম্যাডাম, আমি না। আপনাকে মেরেছেন আপনার স্বামী সুভাষ স্যার। আমাকে সম্পত্তির লোভ দেখিয়েছিল, কিন্তু আমাকে তার এক কানা করিও দেয়নি ম্যাডাম। আমি আপনাকে মারিনি ম্যাডাম, আমি না। দেখ পুড়ে মরতে কিরকম লাগে দেখ। দাঁড়ান দাঁড়ান, চোখের সামনে এইভাবে একটা মানুষকে পুড়িয়ে মারছেন, এটা আমরা কেউ দেখতে পারবো না। আপনি কে, আর আপনার সাথে কি হয়েছে? আমাদেরকে সব কথা খুলে বলুন, খুলে বলুন। আমি নাম তন্দ্রা। বাবা দেখে শুনে বিয়ে দিল এক ফরেস্ট অফিসারের সঙ্গে। বিয়ের পরে বাবা বলেছিলেন আমার সম্পত্তির সমস্ত ওয়ারিশ তুই, কিন্তু এই সম্পত্তি কিছুতেই অন্য কারোর নামে ট্রান্সফার করা যাবে না, এমনকি 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 স্বামীর নামেও না। এরপরে বাবা মারা গেলেন। আমি বুঝতে পারিনি যে আমার স্বামী আমাকে ওই সম্পত্তির জন্য বিয়ে করেছিলেন। সে একদিন বিয়ের পর থেকে তুমি তো একবারও তো বিশ্রাম পাওনি, আর আমরা তো কোথাও ঘুরতেও যাইনি। তা চলো আমরা দুজন কোথা থেকে একটা ঘুরে আসি। আমি আবার তোমার সাথে কোথায় যাব ঘুরতে? আরে তোমার স্বামী হচ্ছে একজন ফরেস্ট অফিসার, যে কোনো বন বাংলো অনায়াসে বুকিং পেয়ে যাবে। তাহলে এক কাজ করি, চলো আমরা সিমলাপুরের ওই বন বাংলোতে যাই। জায়গাটা শুনেছি খুব ভালো, একবার তোমার ঘোরাটাও হয়ে যাবে। এই বাংলোতে বেড়াতে এলাম। আমার স্বামী আগে থেকেই চৌকিদারের সঙ্গে। এই কাজটা করে দাও, তোমাকে এত টাকা দেব তুমি কল্পনাও করতে পারবে না। আর কতদিন এভাবে তুমি নিজেকে গরিব রাখবে, এবার একটু ভাবো। এত বড় কাজে আমি ঝুঁকি নেব, যদি ধরা পড়ে যায়? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু আগুনটা ঠিকঠাক লাগাতে পারলেই হবে, বাকিটা আমি ঠিক ম্যানেজ করে নেব। এরপর এরপর কি হলো আপনার সাথে? আমার আত্মা শুনতে পেল ওদের কথাবার্তা। আপনার কাজ তো আমি করে দিয়েছি, এবার আমার টাকাটা। টাকা ভেবো না, খুনটা করেছো তুমি, তাই পুলিশ যদি জানতে পারে ফাঁসবে কিন্তু তুমি। আমি যাবো তাই শোনো, লাশটাকে ওই ফায়ার ফ্রিজের ভিতরে রেখে দাও, কেউ যাতে জানতে না পারে, তাহলে তুমিও বেঁচে যাবে আমিও বেঁচে যাবো। শয়তান স্বামীটাকে না মারলে আমার মুক্তি নেই। শয়তানটাকে খুঁজে বার করতে খুব অসুবিধে হবে না। আমি আমার শরীর পেয়ে গেছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আপনাকে কষ্ট করতে হবে না, কয়েক মাস আগেই এই কেসটা আমার কাছে এসেছিল, আর সেই কেসের তদন্তেই আমার এখানে আসা। অনেকটা এগিয়ে গেল এই কেসটা, ভালোই হয়েছে। তুমি কে ভাই? আমি সৌমেন, একজন পুলিশ অফিসার, গোয়েন্দা বিভাগে গুপ্তচর হিসেবে কাজ করি। এই কেসের তদন্তেই আমার এখানে আসা। আপনি চিন্তা করবেন না, এই কাজের শাস্তি সে যথাযথই পাবে। আমি মুক্তি পেলাম ভাই, আমি মুক্তি পেলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।